ভাবুন তো এক সকাল যখন কুয়াশা ভিজে নামছে পাহাড়ের পথে, আর ঠিক তখনই সূর্যের প্রথম আলো পড়ছে কাঞ্চনজঙ্ঘার গায়ে। যে শহরকে বলা হয় কুইন অফ হিলস, যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি মোড়ে লুকিয়ে আছে গল্প, যেখানে আছে টয় ট্রেনের ছন্দ, পাহাড়ি চায়ের ঘ্রাণ আর এক অনন্য জাদু মাখা পরিবেশ। হ্যাঁ বন্ধুরা, এটাই আমাদের প্রিয় নস্টালজিয়া দার্জিলিং শহর। আর আমি কৌশিক আপনাদের নিয়ে চলে এসেছি এক অসাধারণ যাত্রায়, যেখানে পাবেন ভ্রমণ গাইড, অফবিট অভিজ্ঞতা আর সেই সব জায়গা যা আগে অনেকেই মিস করে গেছেন। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। দার্জিলিংকে আজ আপনি দেখবেন এক নতুন চোখে। এবারে আমাদের দার্জিলিংয়ের যাত্রা হবে 3 রাত 4 দিনের, যার মধ্যে 2 রাত আমরা স্টে করব দার্জিলিংয়ে এবং 1 রাত স্টে করব দার্জিলিংয়ের এই মোস্ট পপুলার অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। আমরা এই ট্যুর প্যাকেজটি বুক করেছিলাম ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, যাদের নিজস্ব হোমস্টে আছে শিটংয়ের সাইলেন্ট ভ্যালি রিসর্ট। আমরা সেখানেই থাকবো এবং ওনারাই সম্পূর্ণ ট্যুর প্যাকেজ আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। এই দার্জিলিংয়ের ট্যুর প্যাকেজ কিন্তু 5,000 টাকাতেও হয়ে থাকে। কিভাবে সেটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। আমি আপনাদের ভ্রমণ বন্ধু কৌশিক সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না, এবং আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সামনেই আসছে কমলালেবু সিজন, তাই আমাদের যাত্রা শুরু হবে সবার প্রথমে শিটং দিয়ে, যেটিকে বলে দার্জিলিংয়ের কমলা লেবুর রানী। তাই কলকাতা থেকে ব্যাগপত্র গুছিয়ে সবার প্রথমে আমরা চলে আসলাম শিলিগুড়ি জাংশন। আমরা আগে থেকে হোমস্টেতে বলে রেখেছিলাম গাড়ি পাঠানোর জন্য। 4 দিনের জন্য গাড়ি ভাড়া আমাদের পড়েছে 14,500 টাকা। কেন সেটা জানিয়ে দেবো। গাড়ি আমাদের চলে এসছে, আমরা সেই গাড়িতে রওনা দিলাম প্রথম দিন শিটংয়ের উদ্দেশ্যে। রাস্তায় আমরা সেবকেশ্বরী কালী টেম্পল, সেবকের করোনেশন ব্রিজ দেখে বিরিকদারার দিকে এগোলাম। বিরিকদারা পার হয়ে সবার প্রথমে আমরা দেখলাম চুচেডুঙ্গা। এই জায়গায় একটা পাথর সুচালো টাইপের আছে, তার জন্য এই জায়গার নাম পড়েছে চুচেডুঙ্গা। নেপালি ভাষায় চুচে কথার অর্থ সুচালো। এটি দেখেই আমরা সবার প্রথমে এগিয়ে গেলাম দার্জিলিংয়ের কমলা লেবু দেখার জন্য। এখানে এন্ট্রি ফি 50 টাকা পার হেড। এখানে আমরা ঢুকে অরেঞ্জ দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেসিক্যালি অরেঞ্জ দেখা যায় কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি অবধিও। আমরা শিটং ও দার্জিলিং ভিজিট করেছিলাম নভেম্বর মাসে, তাই এত সুন্দর কমলালেবু আমরা দেখতে পাই। কমলালেবু বাগান দেখে আমরা সরাসরি চলে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট দেখার জন্য। প্রথমে এখানে কিন্তু গাড়ির এন্ট্রি ফি লাগে, গাড়ি পার্কিং লাগে এবং তারপর পার পার্সন এন্ট্রি ফি লাগে। অর্থাৎ 3 জায়গায় আপনাকে এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু যে জায়গা দেখবেন সেটি হলো অনবদ্য। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। একদিকে কাঞ্চনজঙ্ঘা সহ কালিম্পং, আর একদিকে পুরো শিলিগুড়ি। এখানে কিন্তু একটা পাথর আছে যেটি দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতো, যেটাকে রবীন্দ্র রকও বলে। এখানে আছে সিঙ্কোনা প্ল্যান্টেশন এবং চায়ের বাগান। বেশ কয়েকটা হোমস্টেও আছে, কিন্তু কস্ট অনেক বেশি। তাই আমরা ছুটবো আমাদের আজকের বুক করা হোমস্টে শিটংয়ের সাইলেন্ট ভ্যালি রিসর্টের দিকে। রাস্তায় আমরা দেখে নিলাম নামথিং পোকরি লেক, যেটি আমায় বারবার মুগ্ধ করে। এখানে পাওয়া যায় কিন্তু হিমালয়ান স্যালামান্ডার, যেটি একটি বিরল প্রজাতির প্রাণী। নামথিং পোকরি লেক দেখে আমরা সরাসরি এগোচ্ছি আপার শিটংয়ের উদ্দেশ্যে। রাস্তায় পড়ল মাহালদিরাম টি গার্ডেন। মাহালদিরাম টি গার্ডেন দেখে আমরা সরাসরি এগোলাম আমাদের আজকের রিসর্টে। আজকের ঠিকানা শিটংয়ের সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এখানে 4টি রুম আছে, ওপরে 2টি, নিচে 2টি। সামনে আছে বিরাট লন এরিয়া। সবকটি রুম থেকেই ভিউ অনন্য। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আর সকালবেলা দেখা যায় সানরাইজ। দুপুরের লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিলাম। বিকালবেলা হঠাৎ করে দেখতে পেলাম যে পেছনের পাইন বাগানের নিচে দেখা যাচ্ছে কিন্তু ময়ূর। আমরা ময়ূর দেখে অবাক হয়ে গেলাম। সন্ধ্যায় আমরা এখানে বনফায়ার করেছিলাম। দারুণ সুন্দর এই লন এরিয়াতে আপনার হেঁটে ঘুরে বেড়াতে ইচ্ছা করবে। এটাই এই হোমস্টের মাহাত্ম্য। হোমস্টে বুকিংয়ের নাম্বার আমি দিয়ে রাখলাম। ডাইরেক্ট ভ্রমণ সাথীর সাথে যোগাযোগ করেও এই হোমস্টে বুক করে নিতে পারেন, কারণ এটি ওনাদেরই প্রপার্টি। ভ্রমণ সাথীর নর্থ বেঙ্গলে টোটাল 6টি প্রপার্টি আছে, যার মধ্যে এটি একটি। ভিডিওর স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকলো, সো চেক ইট আউট। সন্ধ্যায় বনফায়ারের সাথে সাথে আমরা করে নিলাম ইভিনিং স্ন্যাক্স। রাত্রেবেলা চলে আসলো ডিনারটাও বেশ সুস্বাদু। মাংসটা বেশ দারুণ জমকেশ রান্না করেছে বটে। খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে আমরা এখানকার যে পারিপার্শ্বিক পরিবেশ আছে সেটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে গোটা শিটং, দূরে মিটমিট করে জ্বলছে আলো। আজ এখানেই রাত্রিবাস। দার্জিলিং ভ্রমণ ডে 2। ভোর ভোর ঘুম থেকে উঠেছি, কারণ এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর একটি সূর্যোদয়। সূর্যোদয় দেখার জন্য যারা ভোর ভোর ছুটতে চলে যান টাইগার হিল, তারা এখানে আসলে বেশ দারুণ মজা পাবে, কারণ এতটা কষ্টও করতে হচ্ছে না, আর বিছানায় শুয়ে শুয়ে দেখা যাচ্ছে সুন্দর একটি সূর্যোদয়। সূর্যোদয় দেখে আমরা রেডি হয়ে নিচ্ছি। চলে আসলো আমাদের আজকের ব্রেকফাস্ট এবং গরম গরম চা। এনারা বেশ কাঁসার থালায় দারুণভাবে পরিবেশন করেন, যা আমাকে মোহিত করেছে। এখানে আছে কিন্তু ছোট্ট একটি বুদ্ধা মূর্তি এবং আছে একটি উইশিং হুইল। ব্রেকফাস্ট সেরে চেক আউট করার আগে আমরা হেঁটে হেঁটে এখান থেকে গিয়েছিলাম এখানকার একটি লোকাল মনেস্ট্রিতে, নাম পেমারিক জিংলিং মনেস্ট্রি। এটা হোমস্টে থেকে হেঁটে 10 মিনিটের মধ্যে গেলেই পাওয়া যায়, এবং হোমস্টে থেকে হেঁটে 10 মিনিটের মধ্যেই আছে কিন্তু মালদিরাম চা বাগান। অনেকে চা বাগানের ফ্যাসিনেশন আছে, তাদের জন্য এটি হলো বেস্ট জায়গা। মনেস্ট্রি দেখে আমরা এখান থেকে ব্যাক করলাম, রেডি হয়ে এখান থেকে রওনা দেব আজকে আমাদের গন্তব্যস্থল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে আজ আমরা যাওয়ার পথে আবার কিন্তু একটি কমলালেবু বাগানে যাব। আমরা কমলালেবু বাগান দেখে সরাসরি এগোলাম যোগীঘাট ব্রিজ দেখার জন্য। যোগীঘাট ব্রিজ কিন্তু যোগী রামদেব উদ্বোধন করেছিলেন। এটি শিটং এবং মংপুকে কানেক্ট করে। এর নিচ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী, নাম রিয়াং রিভার। এখানে বেশ অনেকটা সময় কাটালাম। ফুরফুরে হাওয়া মনের মধ্যে এক আলাদা আশার সঞ্চার করছিল, বেশ ভালোই লাগছিল এখানে। কিন্তু আমাদের গন্তব্য অন্য জায়গায়। আমরা সরাসরি এগোলাম মংপুর রবীন্দ্র ভবন দেখার জন্য। এখানে এন্ট্রি ফি 25 টাকা পার হেড। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ বয়সে 4 বার এসেছিলেন মৈত্রী দেবীর আমন্ত্রণে। এই নিয়ে আলাদা একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বহু কবিতা এবং বহু উপন্যাস লিখেছিলেন, বহু গল্প লিখেছিলেন এই মংপুর রবীন্দ্র ভবন থেকে। এখান থেকে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আজ আমাদের এখানে বেশ অনেকটাই সময় কেটে গেছে, তাই দার্জিলিংয়ে আজ হয়তো কোনো সাইট সিন হবে না। তাই সরাসরি দুপুরের মধ্যে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। হোটেলে চেক ইন করে দেখি বেশ দারুণ সুন্দর রুম পেয়েছি আমরা, থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। উত্তরবঙ্গে হোমস্টে আছে বা হোটেল আছে বা ওনাদের অস্তিত্ব আছে, এই ভরসাটা আমি আগেই পেয়েছিলাম। জানতাম দার্জিলিংও একটি সুন্দর হোটেল বা হোমস্টে আমরা পাবো। এই হোটেলটি দার্জিলিং ম্যাল থেকে একদম কাছে। হোটেলের পাশ দিয়েই সিঁড়ি আছে এবং সেই সিঁড়ি দিয়ে উঠলেই 5 মিনিটে ম্যাল। তাছাড়া রাস্তা দিয়ে হেঁটে গেলে জাস্ট 5-7 মিনিটের মধ্যে আপনি ম্যালে পৌঁছে যাবেন। হোটেলের রুমগুলি বেশ বড় বড়। ভ্রমণ সাথীর বুকিংয়ের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। দুপুরে আমাদের খাবার চলে আসলো। খাবারের বিভিন্ন আইটেম আছে এখানে। দার্জিলিংয়ে কিন্তু ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয় না, তাই দুপুরের খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের দিকে। দার্জিলিং ম্যাল সবসময় চিরজমজমাট। দার্জিলিং ম্যাল এই কারণেই আমার ভালো লাগে, এই কারণেই এটি নস্টালজিয়া। দার্জিলিং ম্যালে এসে সবার প্রথম যে কাজটি না করলেই নয় সেটি হলো মহাকাল মন্দির দর্শন। বাবা ভোলেনাথের দর্শন না করলে এই জীবন সার্থক নয়। তাই হাঁটা শুরু করলাম মহাকাল মন্দিরের দিকে। এখানে বেশ অনেকটা সিঁড়ি হেঁটে উপরে উঠতে হয়, তারপরে কিন্তু আসে বাবার মন্দির, তারপরেই বাবা দর্শন দেন। পাশে হনুমান মন্দির, কালী মন্দির, অনেক কিছুই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মহাকাল মন্দিরের চারিদিক দিয়ে ঘিরে আছে কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ। আমরা এক এক করে সব দর্শন করে এখান থেকে আবার ব্যাক আসলাম দার্জিলিং ম্যালে। আপনারা চাইলে এখানে কেনাকাটাও করতে পারেন, তবে এখন বর্তমানে রাস্তার পাশে যে দোকানগুলি ছিল সেগুলি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ফুটপাতে বা মহাকাল মার্কেটে বা ম্যাল মার্কেটে যে দোকানগুলি বসতো সেগুলি কিন্তু এখন আর এখানে বসছে না। তাই আমরা এক এক করে আশেপাশের দোকানগুলি দেখে নিলাম। এখানে আছে কিন্তু কেএফসি। আমাদের ভীষণ খিদে লেগেছিল, তাই আমরা একটু কেএফসিতে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানে কিছু কেনাকাটি করে এখান থেকে আমরা রওনা দিলাম এই মার্কেটটি খোঁজার জন্য। কোথায় গেছে সেই মার্কেট? এই মার্কেটটি শিফট হয়েছে ভানু ভবনের কাছে, যেখানে আছে চার্চ, তার অপর পারেই কিন্তু এই মার্কেটটি চলে এসছে। যদিও মার্কেটের জমজমাটপূর্ণ ভাব অনেকটাই ম্লান, কারণ অনেকেই জানেন না যে মার্কেট এখানে শিফট হয়েছে। যাই হোক, এখান থেকে কেনাকাটি করে আমরা রুমে চলে আসলাম এবং আজকে নাইট স্টে করলাম। দার্জিলিং ডে 3। আজ ভোর 3:30টার সময় ঘুম থেকে উঠেছি এবং এখান থেকে রওনা দিতে হবে দার্জিলিং টাইগার হিল দেখার জন্য। দার্জিলিংয়ের মেন আকর্ষণ তো এটি। যদিও আমি শিটংয়ের হোমস্টের ব্যালকনিতে বসেই কিন্তু সানরাইজ দেখে নিয়েছি, তবে টাইগার হিলে সানরাইজ দেখার মজাটাই আলাদা।
এটি কোনোভাবে মিস করা যাবে না। গাড়ি আমাদের চলে এসছে 4টের মধ্যেই। আমাদের পিক আপ করে সরাসরি নিয়ে গেল টাইগার হিল দেখার জন্য। টাইগার হিলে আমরা অনেকটা সময় ওয়েট করেছি। সূর্যোদয় অনেক সময় পর দেখা গেল। টাইগার হিলে সূর্যোদয় দেখে আমরা ব্যাক করলাম নিচের দিকে। সবার প্রথমে দেখে নিলাম ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রি দেখে আমরা রওনা দিলাম বাতাসিয়া লুপ দেখার জন্য। বাতাসিয়া লুপে বর্তমানে এন্ট্রি ফি 50 টাকা পার হেড, কারণ এখানে আসে টয় ট্রেন এবং এক চক্কর মেরে এখান থেকে রওনা দেয় ঘুমের দিকে। পরিষ্কার দিনে এখানে সুস্পষ্টভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমরাও সেই কাঞ্চনজঙ্ঘার প্রতিরূপ এখান থেকে দেখতে পেলাম। দুর্দান্ত সুন্দর লাগছিল এই জায়গা, ভাষায় বর্ণনা করা যাবে না। দেখতে দেখতে চলে আসলো টয় ট্রেন। এ এক অনন্য অনুভূতি। এই অনুভূতি আপনি কিন্তু ভিডিও দেখে উপভোগ করতে পারবেন না, আপনাকে টিকিট বুক করে নিতেই হবে দার্জিলিংয়ের। এখান থেকে আমরা ডালি মনেস্ট্রি দেখে সরাসরি চলে আসলাম আমাদের হোটেলে এসে ব্রেকফাস্ট সেরে নিলাম এবং এখান থেকে রওনা দিলাম আমাদের আজকের বাকি 7 পয়েন্ট দেখার জন্য। সবার প্রথমে আমরা দেখে নিলাম জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা। এটি দেখে আমরা রওনা দিলাম দার্জিলিং জু দেখার জন্য। এখানে এন্ট্রি ফি লাগে এবং ক্যামেরার চার্জও লাগে। তো এখন আমরা আছি দার্জিলিং জুওলজিক্যাল পার্কের মধ্যে আমরা চলে আসলাম। দার্জিলিং জুওলজিক্যাল পার্কে ঢুকে দুটো রাস্তা আছে, একটা আছে বাঁ হাতের রাস্তা আর একটা আছে ডান হাতের রাস্তা। ডান হাতের রাস্তাতে আছে রেড পান্ডা, যেটা শুধুমাত্র দার্জিলিং জুতেই দেখতে পাওয়া যায়। রেড পান্ডা একটা বিলুপ্ত প্রজাতির প্রাণী, এটা কিন্তু দার্জিলিং জুতেই দেখতে পাওয়া যায় এবং আমরা আছি সেই রেড পান্ডার জায়গাতেই। এবং রেড পান্ডার পরে এই সাইডে অনেকগুলো পাখির খাঁচা আছে, মানে এই সাইডে পাখি দেখতে পাবেন, ঠিক আছে। তো এটা হলো ডান সাইডটা অল্প দূর। তো আমরা প্রথমে ডান সাইডটা কভার করব, তারপরে যাব বাঁ সাইডের দিকে। বাঁ সাইডে অনেক কিছু দেখার আছে, কিন্তু বাঁ সাইডটা লাস্টে যাব এবং ওখানে আছে HMI হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো সেটাতেও আমরা ঘুরবো, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আমরা দেখবো, সাধারণভাবে আপনাদেরকেও দেখাবো এবং আগে প্রথমে ডান সাইডটা ঘুরে নিই। এই দার্জিলিং জুর মধ্যেই আছে কিন্তু HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। দার্জিলিং জুর মধ্যে আছে বিভিন্ন প্রকার পশু পাখি। এটি দেখে আমাদের বেশ আনন্দই লাগলো, আমরা দারুণ উপভোগ করলাম। যতবার দার্জিলিং গেছি ততবারই কিন্তু আমি দার্জিলিং জুতে আসি এই রেড পান্ডা দেখার জন্য। আমার বেশ ভালোই লাগে। আর দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার, স্নো লেপার্ড, যেটি আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও দেখা যায় না, আর কোনো জুতে দেখা যায় না। পাখি, স্নো লেপার্ড, ভল্লুক এবং অন্যান্য জীবজন্তু দেখে আমরা এখান থেকে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। দার্জিলিং জু থেকে আমরা গেলাম এখানকার একটি নতুন পার্কে। তো এখন আমরা যাচ্ছি নাইট অ্যাঙ্গেল পার্কে। এটা সাধারণত আপনার সাইট সিনের মধ্যে পড়বে না, আমি ড্রাইভারকে বলে এখানে নামিয়েছি। এটা জুওলজিক্যাল পার্কে যাওয়ার পথে পড়ে নাইট অ্যাঙ্গেল পার্ক। উপর থেকে দেখেছি, যেটা ছবিতে দেখলাম, যে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বজরংবলী এখানে মূর্তি বানানো আছে। আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি, নিচে গাড়ি পার্কিং করা রয়েছে। তো চলুন আমরা যাই নাইট অ্যাঙ্গেল পার্কে। এই পার্কে আমি আগে কখনো আসিনি, কিন্তু পার্কে এন্ট্রি করেই যা দেখলাম তা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পার্ক এতবার দার্জিলিং এসেছি, আমার কাছ থেকে কিভাবে মিস হয়ে যায়, এটি আমাকে মুগ্ধ করলো। তো এখন আমরা আছি স্ট্রবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক। দুর্দান্ত সুন্দর জায়গা, মানে অপূর্ব সুন্দর নাইট অ্যাঙ্গেল পার্কটা, বেশ দারুণ লাগছে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল দেখা যায়, ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, ফুল রেঞ্জ, গোটা রেঞ্জটা দেখা যায়। আর এই পার্কটা বেশ দারুণ সুন্দর। এখানে আমি এতবার দার্জিলিং এসেছি, আসিনি। ওই যে ওই সাইডে মহাকালের মূর্তি, ওই যে মহাদেবের মূর্তি, ওই যে ওই সাইডে উপরে ওই যে মহাদেবের মূর্তি। তো দারুণ সুন্দর জায়গা, খুব সুন্দর। এখানে বেশ কাচের ঘর করা আছে। আর এই সাইডে রেস্টুরেন্টও আছে। আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। অবশ্যই আপনাদের এখানে আসা উচিত এবং এই জায়গাটায় কিছু সময় কাটানো উচিত। এই পার্কটি দেখে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের রোপওয়ের উদ্দেশ্যে। তবে দার্জিলিং রোপওয়েতে যা ভিড় সেটি আমরা দেখে ভাবলাম যে আজ আমরা রোপওয়েতে উঠবো না, কারণ রোপওয়েতে উঠতে গেলে অবশ্যই আপনাকে অফ সিজনে ট্রাই করতে হবে, নয়তো 3-4 ঘন্টা আপনার লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে। রোপওয়ে না দেখে আমরা এগিয়ে গেলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখার জন্য। দার্জিলিংয়ের পাশের চা বাগান বলতে এটি, এখান থেকে আপনারা চাইলে চাও কিনতে পারেন। এটি দেখে দুপুরের মধ্যে আমরা ব্যাক করলাম হোটেলে এসে আমরা লাঞ্চ সেরে নিলাম এবং একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা গিয়েছিলাম দার্জিলিং ম্যাল রোডে। তো এখন আমরা যাচ্ছি ম্যালে। এটা হচ্ছে ম্যাল রোড, এই চৌরাস্তা থেকে সোজা সামনের দিকে। এখানে আছে কেভেন্টার্স। এখানে কিন্তু বরফি সিনেমা শুটিং হয়েছিল, যে ইলিয়ানা ডিক্রুজ এবং রণবীর কাপুরের, এই সেই কেভেন্টার্স দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ব্রেকফাস্টটা নাকি দারুণ সুন্দর হয়।
এই যে ছাদে শুটিংটা হয়েছিল। এই মেলে যখনই আসবেন না কেন তখনই কিন্তু জমজমাটপূর্ণ থাকবে। এখানে এটা নতুন করা হয়েছে, আগে ছিল না। এই যে এই পোর্শনটা DHR এর মোটামুটি আপনার বিকালের পর থেকে এখানে ভিড় এর থেকে 4 গুণ হয়ে যাবে এখন যা আছে। তবে এখন আমরা যাচ্ছি এখান থেকে সোজা মেলে। ক্যাভেন্টাস থেকে গ্লেনারিস, দার্জিলিংয়ের ম্যাল এক অনবদ্য জায়গা। এখানে আসলে সময় আপনাকে কিভাবে পেছনে নিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। ফিরে যাবেন একদম সেই অতীতে। সেই প্রথমবার কবে এসেছিলেন দার্জিলিং, মনে পড়ে যাবে সেটি। 2007 সাল, মাধ্যমিক পরীক্ষা দিয়ে প্রথমবার দার্জিলিং আসা। ইস, কি সুন্দর ছিল সেই দিনগুলি, ভাবলে মন ভরে আসে। তো আমরা চলে আসলাম দার্জিলিং ম্যালে। এটা হলো মেন ম্যাল এবং এখানে আছে ভানুভক্তের মূর্তি এবং এখানে কিন্তু বড় LED স্ক্রিন আছে। এটা সন্ধ্যের দিকে এখানে কিন্তু গান বাজনা চলে। ইভেন এখানে আমি বিশ্বকাপ ফাইনালও দেখেছিলাম এবং হেরে গেছিলাম 2023-এরটা। আর এইটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট এবং এই পথে কিন্তু যেতে হবে মহাকাল টেম্পেলের দিকে, মহাকাল মন্দির। যেটা বললাম, যতবার দার্জিলিং আসি না কেন মহাকাল মন্দিরটা আমি ঘুরে আসি। হর হর মহাদেব। এই মহাকাল, এখানে কিন্তু সব দোকান বসতো, এখন কিন্তু কোনো দোকান দেখতে পাচ্ছি না। এই সাইডে মহাকাল মার্কেটের সাইডেও কিন্তু কোনো দোকান দেখতে পাচ্ছি না। যাই হোক, হোটেলে এসে রাতে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। দার্জিলিং ডে 4। আজ আমাদের এখান থেকে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তবে আজ আমরা সকাল সকাল এখান থেকে পায়ে হেঁটে গিয়েছিলাম দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনে। এটি হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আপনারা চাইলে এখানকার জয় রাইডও করতে পারেন। দার্জিলিং স্টেশন থেকে জয় রাইডে সোজা আপনাকে নিয়ে যাবে ঘুম স্টেশন এবং সেখান থেকে আবার আপনাকে ফেরত নিয়ে আসবে দার্জিলিং স্টেশন। ডিজেল ইঞ্জিনে খরচ পড়বে 1000 টাকা পার হেড এবং স্টিম ইঞ্জিনে খরচ পড়বে 1500 টাকা পার হেড। তবে আমরা এই জয় রাইড করিনি, কারণ আমাদের হাতে আজ সময় নেই। এই জয় রাইডের টিকিট কিন্তু আপনারা যদি অনলাইনে চান তাহলে IRCTCর মাধ্যমে বুক করতে পারেন, নয়তো এই স্টেশনে এসেও বুক করতে পারেন, কারণ অনেক সিট খালি থাকে। দার্জিলিংয়ে এখন আমরা আছি দার্জিলিং স্টেশনে। তো দার্জিলিং এসে যে দৃশ্যটা পেলাম সেটা হলো এই দৃশ্য, জাস্ট চুমু অমাইক এখানকার মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ। কারণ এখান থেকে এই দার্জিলিং স্টেশন থেকে এই ভিউটা যে পাচ্ছি এটা অপূর্ব সুন্দর, মানে না বললেই নয়। এবং এখান থেকে ট্রেনে আপনারা যদি চান তাহলে জয় রাইড করতে পারেন। দিনে অনেকগুলো করে জয় রাইড হয়, মোটামুটি 10টার উপরে জয় রাইড হয়, ঠিক আছে। তো আপনি যদি চান তাহলে করতে পারেন স্টিম ইঞ্জিন, বা আপনি যদি ডিজেল ইঞ্জিন চান তাহলে ডিজেল ইঞ্জিন। আর এখানে ভিস্তাডোম কোচও আছে, আপনি যদি চান তাহলে ভিস্তাডোম কোচেও কিন্তু জয় রাইড করতে পারেন, ঠিক আছে। তো চলুন, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন কাঞ্চনজঙ্ঘার জন্য অ্যাটলিস্ট। যাই হোক, এখান থেকে আবার আমরা হোটেলে ফেরত আসলাম এবং ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজ আমরা যাব মিরিক হয়ে NJP, যার জন্য 500 টাকা আমাদের গাড়িতে এক্সট্রা লাগছে। সবার প্রথমে আমরা দেখে নিলাম লেপচা জগৎ। লেপচা জগৎ দেখে আমরা চলে আসলাম সীমানাদারা ভিউ পয়েন্টে। সেখান থেকে পশুপতি মার্কেট দেখে আমরা রওনা দিলাম গোপালধারা চা বাগানের উদ্দেশ্যে। গোপালধারা চা বাগান এই কারণেই পপুলার, কারণ এখানে কিন্তু চা কিনতে পাওয়া যায় এবং এই চা বাগানটিও বেশ দারুণ। ড্রোন শটে দেখতে পাবেন কতটা সুন্দর এই চা বাগান। গোপালধারা টি গার্ডেনের এখানে টি স্টেটটা অনেকটা বড়, তবে এই জায়গাটা অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে, দোকান দিয়ে আটকে দিয়েছে, ভেতরে যেতে দেবে না। তবে মিরিকে কিন্তু অনেক চা বাগান আছে যেখানে আপনারা কিন্তু যেতে পারবেন, যেরকম চেইনদারা, যেটা টিমলিং ভিউ পয়েন্ট আছে, যেখানে আই লাভ মিরিক লেখা আছে, তার সামনেই দেখবেন চেইনদারা বলে একটা সুন্দর জায়গা আছে, চারিদিকে চা বাগান এবং তার মাঝখান দিয়ে পাইন বন। সেই জায়গাটায় যাবেন, আমি আগেও রেকমেন্ড করেছি। এখানে যেরকম আপনি যেতে পারবেন না, ঢুকতে পারবেন না, ঠিক আছে। ওখানে ওই নিজেরাই বসে বন্ধ করে দিয়েছে জায়গা। তবে এর আগে আমি 2020-তে যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরে গেছিলাম, ড্রোন উড়িয়েছিলাম, অনেকটা এনজয় করেছিলাম, সবাই যাচ্ছিলো। এখন তো কমার্শিয়াল, ফুললি কমার্শিয়াল করে দিয়েছে। তো এই জায়গাটায় যদি অ্যাভয়েড করতে চান, দাঁড়ানোর দরকার নেই, সোজা চলে যাবেন চেনদারাতে, ওখানে কেউ আপনাকে আটকাবে না চা বাগানের মধ্যে যেতে, ঠিক আছে। তো ওখানে যান এবং এনজয় করুন। এটি দেখে আমরা সরাসরি চলে গেলাম মিরিক লেক দেখার জন্য। মিরিক লেকটাও বেশ আমাদের দারুণ লেগেছে। এর আগে অন্তত 4-5 বার এসেছি এই লেকে, তবে একবারও বোটিং করা হয়নি, না ওঠা হয়েছে ঘোড়ার পিঠে। তো মিরিক লেকে এসে আপনারা ঘোড়ার পিঠে চড়তে পারেন। সেক্ষেত্রে
এখানে যদি শুধু ছবি তোলার জন্য চড়েন তাহলে রেট ফিক্স করা আছে 50 টাকা, এবং যদি শর্ট রাইড নেন তাহলে 200 টাকা, এবং যদি লং রাইড নেন তাহলে 300 টাকা। লং রাইড বলতে ফুল রাইড, আর না এটা শর্ট রাইড, হাফ রাইড হচ্ছে 300 টাকা এবং ফুল রাইড 600 টাকা, মানে হোল লেকটা হচ্ছে 1200 টাকা, মানে ফুলও ঘোরাবে না, ওটাও হাফ ঘোরাবে। সুইচ কটেজ অবধি 1500 টাকা, মনেস্ট্রি অবধি 1500 টাকা, এবং প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য 2000 টাকা। যারা প্রি ওয়েডিং করছেন, প্রি ওয়েডিং অনেকেই করছেন এখানে, ওই বোটে অনেকেই করছেন লেকে, তো অনেকে আসেন। এই জায়গাটা বেশ ভালোই লাগবে। ওই পোর্শনটাতে গরম রোদ্দুরি, যেই ঠান্ডা জায়গায় মানে ছায়াতে চলে এসে সেই সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগছে। তবে যদি ঘুরতে চান বেশ অনেকটা পথ, কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে ওখানে আই লাভ মিরিক লেখা আছে, টোটালটা ঘুরে আবার ফেরত আসতে পারেন। মিরিক লেকটা বেশ ভীষণ বড়, আপনারা চাইলে মিরিক মনেস্ট্রিও ঘুরে দেখতে পারেন। তবে আমরা সেগুলি না দেখে সরাসরি রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিলাম টিমলিং ভিউ পয়েন্ট এবং বেশ সুন্দর সুন্দর চায়ের বাগান। মিরিকের রাস্তা এই কারণেই আমার ভালো লাগে, কারণ এত সুন্দর চায়ের বাগানে দুই পাশ ঘেরা থাকে। এই রাস্তা আপনাকে মুগ্ধ করবেই। যাই হোক, অবশেষে বিকেল নাগাদ আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশন, এবং এখানে আমাদের যাত্রা শেষ হলো। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে 8 জনের গ্রুপ থাকলে এবং অফ সিজনে এই দার্জিলিংয়ের এই গোটা ট্যুর প্যাকেজটি আপনার খরচ হবে মাত্র 4999 টাকা। অর্থাৎ জনপ্রতি 5000 টাকাতে আপনি কিন্তু দার্জিলিং ঘুরতে পারবেন, তাও আবার 3 রাত 4 দিন, পার্সোনাল গাড়ি, হোটেল এবং হোমস্টে সহ। তবে 8 জনের থেকে যদি লোক কমে যায় তাহলে রেটটা কিন্তু বাড়বে, এটি আপনারাও জানেন। সুতরাং কোটেশন নেওয়ার সময় ট্রাভেল এজেন্সির সাথে সেভাবেই কথা বলে নেবেন। এই একই প্যাকেজ সিজন টাইমে 6500 টাকা লাগবে। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নাম্বার দেওয়া থাকবে। খুবই বিশ্বস্ত একটি ট্রাভেল সংস্থা। এনাদের 6টি হোমস্টে আছে নর্থ বেঙ্গলে: শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট, দাওয়াই পানির জাশান্তি হোমস্টে, কোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে, কাফেরগাঁও সাইলং ভ্যালি হোমস্টে, চারকোল ডিগলিং হোমস্টে এবং পেডং অস্মিকা হোমস্টে। ওনাদের বুকিং নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, সো চেক ইট আউট। আজকের ভিডিওটি কেমন লাগলো, কম্প্যাক্ট লাগলো কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।